ওসমান হাদি হত্যা নিয়ে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির এক বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। জনগণ এদের গাড়িতে আক্রমণ করে। এদিকে এবার ওসমান হাদির মামলায় সরাসরি অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী আটক হয়েছে। পশ্চিমবঙ্গের হাইকোর্টে দুইজনেরই শাস্তি হয়। বাংলাদেশেও তুলপার পরিস্থিতি। পশ্চিমবঙ্গের জনগণ এদের আক্রমণ করে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি একটি বক্তব্য রেখেছেন, যেই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে হাদি ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিকে ভারতের ওসমান হাদি হত্যার তদন্ত চলাকালীনই ফয়সাল নামে এক ব্যক্তির স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ফয়সাল এই হত্যাকাণ্ডকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে আবারও রাজনীতি বেশ জমে উঠেছে। নতুন করে রাজনীতি জমে ওঠার সূত্রপাত ভারতের পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাদি হত্যাকাণ্ডের জন্য বিষয়টি নিয়ে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। এর ঠিক 1 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি পরপর দুটি স্ট্যাটাস দিয়ে নতুন করে বারুদ উস্কে দিয়েছে। তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে পড়েছে। এরকম অবস্থায় মমতা ব্যানার্জি যখন দিশেহারা, তখন অনেকেই তার হেটার্সরা অনেকেই সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভুলভাল বকতে শুরু করেছেন। বাংলাদেশের ক্ষেত্রেও কি তিনি ভুলভাল বকছেন, নাকি বড় ধরনের গোমর ফাঁস করার হুমকি দিলেন তিনি? হ্যাঁ, বড় ধরনের তথ্য ফাঁস করেন মমতা ব্যানার্জি ওসমান হাদির ঘটনা নিয়ে। আজকে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী ফেঁসে যায় এবং এদের শাস্তি হয় কলকাতার হাইকোর্টে। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের রাজনীতি নির্বাচনের পর থেকেই উত্তাল। মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার পর থেকেই অনেক বিস্ফোরকমূলক মন্তব্য করছিল এবং পরিকল্পনা করে আসছিল কিভাবে শুভেন্দু অধিকারীর পরাজিত করবে, মানে তাকে ক্ষমতা থেকে হটাবে। এখন দেখতে পারি তার পরিকল্পনা বাস্তব করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও তুলপার পরিস্থিতি হয়। বাংলাদেশেও অসংখ্য ঘটনা ঘটে, দুই দেশের মধ্যে উত্তেজনা। সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাব। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য রাখায় 24 ঘন্টার মধ্যেই এবার চরম বিপদে পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের হাত থেকে দলের রাশ হারাতে যাচ্ছে মমতা। ক্ষমতা হারিয়ে বিজেপিকে শায়েস্তা করতে রীতিমতো বাংলাদেশের স্পর্শকাতর ইস্যুতে মুখ খুলতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তৃণমূল নেত্রী। নেমেই বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে চাঞ্চল্যকর বক্তব্য রেখেছিলেন তিনি। কিন্তু তারপরও এবার বুঝি দলের ভাঙ্গন ঠেকাতে পারছেন না মমতা। বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর চাপা ক্ষোভ ছিল তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। চাপা ক্ষোভ এখন প্রকাশ্যে। বর্তমানে দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ আলগা হওয়ার উপক্রম হয়েছে এবং এমনকি দলীয় প্রতীক জোড়া ফুল হাতছাড়ার শঙ্কায় দলটি। বিধানসভার বিরোধী দলনেতার নির্বাচনকে ঘিরে যত দ্বন্দ্বের সূত্রপাত। 50 জন তৃণমূল বিধায়ককে নিয়ে গড়ে উঠছে নতুন তৃণমূল। গুঞ্জন রটেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে আসল তৃণমূল হিসেবে দলীয় প্রতীকের দাবির কথা ভাবছেন দল ত্যাগী বিদ্রোহীরা। এর মাধ্যমেই শুরু হলো পশ্চিমবঙ্গে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেসের দুঃস্বপ্নের দিন। বিরোধী দলনেতা নির্বাচন সহ নানা ইস্যুতে জেরবার দলটি থেকে বেশ কিছু বিধায়ক বেরিয়ে নতুন তৃণমূল গঠনের ডাক দিয়েছেন। এতেই উত্তেজনার পারদ চড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিধানসভা নির্বাচনে দল থেকে নির্বাচিত 80 বিধায়ককে কলকাতায় নিজের বাড়িতে ডাকেন মমতা, কিন্তু বৈঠকে ছিলেন না 61 জন। তখনই দল ভাঙ্গনের স্পষ্ট ইঙ্গিত পেয়েছেন মমতা। এর 24 ঘন্টা পার হতে না হতেই রাজনীতিতে বড় খবর, ভাঙছে তৃণমূল কংগ্রেস।
সোমবার দল থেকে বহিষ্কার হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বেই গঠিত হচ্ছে নয়া তৃণমূল কংগ্রেস। এই শিবিরে আছেন কমপক্ষে 50 জন তৃণমূল বিধায়ক। তৃণমূলের পক্ষ থেকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে চিঠি জমা পড়েছিল। ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহাকে বহিষ্কারের পর এই মুহূর্তে দলটির বিধায়ক সংখ্যা 80 থেকে কমে 78। যদি তৃণমূলের 80 জন বিধায়কই ধরা হয় তাহলে 2/3 বা তার বেশি অর্থাৎ অন্তত 53 জন বিধায়ক দল ছাড়লে বিরোধী দলনেতার পদের দাবি জানাতে পারেন। বাংলাদেশে ইনকলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে আবারও রাজনীতি বেশ জমে উঠেছে। নতুন করে রাজনীতি জমে ওঠার সূত্রপাত ভারতের পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাদী হত্যাকাণ্ডের জন্য 2রা জুন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে ইঙ্গিত করে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। এর ঠিক 1 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদীর ভাই শরীফ ওমর হাদী পরপর 2টি স্ট্যাটাস দিয়ে নতুন করে বারুদ উস্কে দিয়েছেন। প্রথম স্ট্যাটাসে তিনি হাদীর খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত বলে দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেছেন। তার কিছুক্ষণের মধ্যে আরেকটি স্ট্যাটাসে অভিযোগ করেছেন হাদী হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। তার দাবি হাদীকে ঢাকা 8 থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্যের পর হাদীর ভাইয়ের এমন 2খানা চাঞ্চল্যকারী স্ট্যাটাস বাংলাদেশের রাজনীতিতে আবারও হাদী হত্যাকাণ্ডকে নতুন করে আলোচনায় নিয়ে আসলো। প্রশ্ন উঠেছে, হাদীর ভাই একজন সরকারি কর্মকর্তা হয়ে এমন অভিযোগ কেন করলেন, তাও আবার প্রধানমন্ত্রী বরাবর? আবার হাদীর হত্যা মামলায় এফআইআরে কেন তিনি এই অভিযোগগুলো আগে করেননি? মমতা ব্যানার্জির মন্তব্যের পর কেন অভিযোগগুলো সামনে নিয়ে আসা হলো? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা পুরানা পল্টনের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। গুরুতর আহত হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকারের বিশেষ সহায়তায় তাকে দ্রুত সিঙ্গাপুরে একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু 6 দিন পর 18 ডিসেম্বর হাদী মারা যান। 18 ডিসেম্বর রাতে বাংলাদেশে এক নজিরবিহীন তাণ্ডব চলেছিল। দেশের বড় 2টি সংবাদ মাধ্যম প্রথম আলো ডেইলি স্টারে অগ্নিসংযোগ করা হয়। চট্টগ্রামে অবস্থিত সহকারী ভারতীয় হাই কমিশনের বাসভবনের সামনে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে। এরপর বেশ কিছুদিন ধরে ইনকলাব মঞ্চের নেতারা 30 দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগে বসে আন্দোলন করছিল। ঘটনার 25 দিনের মাথায় অর্থাৎ চলতি বছরের 6 জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আদালতে এই মামলার প্রথম চার্জশিট দাখিল করে। ডিবির চার্জশিটে মোট 17 জনকে আসামি করা হয়। ডিবির তদন্ত অনুসারে হাদীকে সরাসরি রিকশায় গুলি করেছিলেন ফয়সাল করিম মাসুদ এবং ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর হোসেন। তবে ডিবির এই চার্জশিট রাজনৈতিক মহল ও হাদীর পরিবারের কাছে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই বিতর্কের জেরে এবং মামলার গভীরতা অনুধাবন করে গত 15 জানুয়ারি আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দেয়। অবশ্য বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনের আগে থেকে হঠাৎ করে হাদী হত্যার বিচারের দাবিটা নির্মাণ হয়ে যায়। দর্শক, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্ত কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ থাকেনি। হত্যাকাণ্ড ঘটনার পর শুটার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন অবৈধভাবে ভারতে চলে যায়। গত 8 মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ উত্তর 24 পরগনার বনগা বাগদা রোড থেকে এই 2 জনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বিধাননগর আদালতে পেশ করে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে এই হাদী হত্যাকাণ্ডকে ঘিরে 2রা জুন বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের ওই ঘটনায় খুনিদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি। অমিত শাহর নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। মমতা আরো বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তাকে ফোন করে বলেছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল,
আজকে সরকার পরিবর্তন হলেও তিনি সবটাই জানেন বলে দাবি করেন। তবে দেশের স্বার্থে এবং বাংলাদেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে সেই নামগুলো এখনই প্রকাশ করছেন না বলে জানান মমতা। তিনি বলেন, এতদিন তিনি বলেননি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে তাকে মুখ খুলতে হয়েছে। তিনি সেই নামটা বলতে চান না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। দর্শক, এখানে প্রশ্ন হলো, মমতা কেন হঠাৎ করে বাংলাদেশের উত্তাল হাওয়া নিয়ে এতটা চিন্তিত? যদিও দাবি করেছেন তিনি বাংলাদেশকে ভালোবাসেন, আবার বলেছেন দেশের স্বার্থে ওই নাম তিনি বলবেন না। এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল। এমনকি খোদ সাবেক অন্তর্বর্তী সরকার প্রভাবশালী লোকজনও এ নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন। ইউনূসের বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব আহমেদ, যিনি নির্বাচনের আগে দেশ ছেড়েছেন, তিনি লিখেছেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য মমতা প্রকাশ্যে ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন। এর মাধ্যমে ওসমান হাদি হত্যায় ভারতের সংশ্লিষ্টতা প্রকাশ্যে আসলো। ইউনূসের এই সাবেক বিশেষ সহকারী আরো লিখেছেন, প্রশ্ন থেকে যায়, বাংলাদেশে ভারতের হয়ে ঠিক কারা কাজ করেছে? এখানকার কোনো ব্যক্তি এসে নাকি সংস্থা? আমরা কি তাদেরকে ওইখানে জিম্মি করতে গেছিলাম? আমরা কি নির্বাচন বানচাল করতে গেছিলাম? আমরা শুধুমাত্র একটা দাবি নিয়ে গেছিলাম, কারণ আমরা আশঙ্কা করছিলাম যে এই খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে। আজকে যেহেতু প্রতীয়মান হয়েছে এই খুনের সাথে ভারত এবং র স্পষ্টভাবে জড়িত রয়েছে, সুতরাং সরকারকে অবিলম্বে জাতিসংঘের অধীনে যেই তদন্ত, যেই চিঠি প্রেরণ করা হয়েছে, সেখানের আপডেট কি সেটা আমাদেরকে জানাতে হবে। আপনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন, এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই খুনের ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারলো না কেন? আমরা তার জবাব চাই। আপনারা জানেন যে গত 6 তারিখে আমরা যখন যমুনার সামনে ঘেরাও কর্মসূচিতে গিয়েছিলাম, তখন আমরা কি তাদেরকে ওইখানে জিম্মি করতে গেছিলাম? আমরা কি নির্বাচন বানচাল করতে গেছিলাম? আমরা শুধুমাত্র একটা দাবি নিয়ে গেছিলাম, কারণ আমরা আশঙ্কা করছিলাম যে এই খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে, যার কারণে বাংলাদেশের একার পক্ষে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে তার একার পক্ষে এই খুনের রহস্য উন্মোচন করা সম্ভব নয়। যার কারণে আমরা বলেছিলাম যে জাতিসংঘের অধীনে আপনি একটা তদন্তের ব্যবস্থা করুন, যাতে নিরপেক্ষভাবে এই খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে আমরা বের করে আনতে সক্ষম হই, যাতে আজকের এই দিনে যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে, সেইখান থেকে একটা উত্তরণের পথ যাতে আমরা খুঁজে পাই। উল্টো তারা কি করলো? আমাদের উপরে অতর্কিত হামলা করলো, আমাদের শতাধিক ভাইকে তারা আহত করলো। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, আজকে যেহেতু প্রতীয়মান হয়েছে এই খুনের সাথে ভারত এবং র স্পষ্টভাবে জড়িত রয়েছে, সুতরাং সরকারকে অবিলম্বে জাতিসংঘের অধীনে যেই তদন্ত, যেই চিঠি প্রেরণ করা হয়েছে, সেখানের আপডেট কি সেটা আমাদেরকে জানাতে হবে এবং অতি দ্রুত সেই তদন্ত বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের তদন্ত সংস্থাগুলো, আমরা যখন আদালতে যাই আমাদেরকে জিজ্ঞেস করে যে ডিবি তো ব্যর্থ হয়েছে, আপনারা নতুন করে কোন তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করাইতে চান? মনে হয় যে মেয়ে দেখতে গেছি, কোন মেয়ে ফর্সা, কোন মেয়ে কালো, কোন মেয়ে খাটো, কোন মেয়ে লম্বা, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করতেছে। আমি আদালতে দাঁড়িয়ে বলেছি যে এই দায়িত্ব ইনকিলাব মঞ্চ বা আমাদের নয়, এই দায়িত্ব শহীদ ওসমান হাদির পরিবার নয়, এই দায়িত্ব রাষ্ট্রের। শহীদ শরীফ ওসমান হাদির ঘটনায় অবিশ্বাস্যভাবে এবং নাটকীয়ভাবে জামাতকে ফাঁসানোর, বিশেষ করে আমিরে জামাতকে ফাঁসানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে পুঁজি করে বা তার বক্তব্যের ইম্প্যাক্ট হিসেবে নানান ঘটনা ঘটতে শুরু করেছে। পুরোটাই রাজনীতি। দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে বক্তব্য অমিত শাহকে উদ্দেশ্য করে, যে বাংলাদেশে হাদিকে কার মাধ্যমে হত্যা করিয়েছেন আমি সব জানি এবং ঘটনা গোপন রাখতে অমিত শাহ নাকি মমতাকে ফোনও দিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। এই বক্তব্যে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক সবাই নড়ে চড়ে বসেছে। এখন এই বক্তব্য নিয়ে আমি প্রথমে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, সেখানে শেষের দিকে 8ম মিনিটে আমি বলেছিলাম
যে এটার একটা দিক হতে পারে যে এটা ওভারঅল ভারতের ষড়যন্ত্র, কারণ ভারত বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করবে। মোদি বা বিজেপি, মোদি বিজেপি এদেরকে বাংলাদেশের মানুষ এমনিতেই দেখতে পারে না, তাদের কোনো ক্রেডিবিলিটি বাংলাদেশে নেই। সেই জায়গায় তারা কিছু বলে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে পারবে, এটা কঠিন। কিন্তু মমতাকে বাংলাদেশের মানুষ গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।